স্বাগত জানাই টিনস বাডি অরুণিমা চ্যানেলে। আজকে ক্লাস 7 এর চ্যাপ্টার 1 এর আলোর পার্ট 4 নিয়ে আলোচনা করব। আজকের যে টপিক সেটা হলো প্রতিসরণ আর প্রতিবিম্ব, এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি যে প্রতিসরণ এটা কি। প্রতিসরণ হলো, প্রথমে একটা উদাহরণ দিই। ধরো তুমি একটা কাচের গ্লাস নিলে, সেই কাচের গ্লাসের মধ্যে পুরোটা ভরবে না, মানে কাচের গ্লাসটা ধরো মানে 2/3 ফিল এরকম নেবে, 2/3 ভর্তি এরকম একটা গ্লাস নেওয়ার পরে তার মধ্যে একটা স্ট্র ডোবাবে। এবার যখন এই গ্লাসটা তুমি সামনে থেকে দেখবে, মনে হচ্ছে স্ট্রটা যেন নিচে গিয়ে বেঁকে গেছে, ঠিক আছে? মানে ধরো তুমি এরকম অ্যাঙ্গেল করে রেখেছো, কিন্তু এই জায়গাটা যেটুকু বায়ুতে আছে সেটুকু এরকম লাগবে, বাকি অংশটা যেন মনে হচ্ছে এরকম একটু সরে এসছে বলে মনে হবে, ঠিক আছে? এইটাই হলো প্রতিসরণের জন্য হচ্ছে, ঠিক আছে? সেই জন্য খেয়াল করে দেখবে, ধরো একটা বড় কাঁচের পাত্রে বা বড় গামলার মধ্যে ধরো তুমি একটা কিছু রেখেছো, ওপর থেকে যদি সেটাকে নিতে চাও, ধরতে গিয়ে দেখবে যে জিনিসটা কিন্তু আসলে তার একটু পাশে অবস্থান করছিল। এক্স্যাক্ট যে বস্তুর অবস্থানটা সেটা কিন্তু ওপর থেকে প্রপারলি দেখা যায় না বা বোঝা যায় না, ঠিক আছে? কারণ কি? কারণ হলো এটা ঘটে প্রতিসরণের জন্য। কিভাবে? দেখো, প্রতিসরণ কাকে বলছে? যখন আলোক রশ্মিগুচ্ছ কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে দ্বিতীয় কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে গিয়ে পড়ে। মানে ধরো আলো আসছিল বায়ু থেকে, ঠিক আছে? আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। ধরো এখানে একটা গ্লাস রয়েছে, এবার এই যে গ্লাস, এখানে জল রয়েছে, ঠিক আছে? এখান থেকে আলো আসছিল, আলো এরকম ভাবে আসছিল। এই যে মানে এইখানে কি ছিল? বায়ু ছিল, তার মানে বায়ুর মধ্যে দিয়ে আলো আসছিল। এবার আলোটা গিয়ে পড়লো হলো জলের মধ্যে, ঠিক আছে? তাহলে এটা কি? উপরে ছিল বায়ুর মাধ্যমের মধ্যে দিয়ে আলো আসছিল, নিচে গেল কি? জলের মাধ্যমের মধ্যে পড়লো। তাহলে মাধ্যমের ঘনত্ব পরিবর্তিত হয়ে গেল, তার ফলে আলোটা এই যে আগের পথে আসছিল সেই পথে যাবে না। মানে আলোটা এরকম আসছিল, এরকম ভাবে চলে যাওয়ার কথা, তো সেটা না। আলোটা কি হবে? একটুখানি এইদিকে সরে আসবে, মানে একটুখানি অভিলম্বের দিকে সরে আসবে। এটাই হলো প্রতিসরণ। কি বলছে? এই যে কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে প্রবেশ করে তখন আলোর গতিপথের পরিবর্তন হয়, মানে আলোর যে গতিপথ সেটা বদলে যাচ্ছে এবং নতুন সরলরেখা বরাবর চলছে। মানে আগে যে পথে চলছিল, এই যেরম পথে চলছিল তো এরম ভাবেই যাচ্ছে না, এখান থেকে এইদিকে একটু সরে আসছে। এইটাকেই বলছে হলো প্রতিসরণ। এবার দেখো এখানে একটা ছবি এঁকেছি, ঠিক আছে? এটা হলো তোমার কি? এটা হলো দুটো মাধ্যমের বিভেদ তল, ঠিক আছে? বিভেদ তল কাকে বলছে? ধরো এই যে ছবিটার ক্ষেত্রে এখানে গ্লাস নিয়েছিলাম, এই অবধি ছিল জল, ঠিক আছে? তাহলে এখানে কি ছিল? কি? বায়ু। এই যে জল আর বায়ুর যে তল, জল আর বায়ু যে তলে এসে সংযোগ হয়েছে, সেইটাই হলো, সেটাকে বলছে হলো বিভেদ তল, ঠিক আছে? তাহলে এই ছবিটায় এ ও বি হলো বিভেদ তল, এই ছবিটাতেও তাই এ ও বি হলো বিভেদ তল, ঠিক আছে? এ ও বি। আর খেয়াল করে দেখো যে সি ও ডি, এটা হলো অভিলম্ব, একটা 90 ডিগ্রিতে একটা আমরা রেখা রেখেছি, মানে একদম সোজা একটা রেখা রেখেছি, সেটা হলো সি ও ডি। এখানে তাই সি ও ডি হলো তোমার অভিলম্ব, ঠিক আছে? এবার যে রশ্মি আসছে, আপতিত রশ্মি, সেটা কত? সেটা হলো পিও। তাহলে পিও হলো আপতিত রশ্মি। এই ছবিতেও কিন্তু তাই, দেখো পি আর ও, পি ও হলো আপতিত রশ্মি। এবার রশ্মিটা যে পথে আসছিল সেই পথটাকেই দেখিয়েছি আমি ডটেড কালো লাইনের মাধ্যমে। তার মানে এইটা এই মাধ্যম আর এই মাধ্যম, মানে গ্লাসের এই মাধ্যম আর এই মাধ্যম। গ্লাসে যদি জল না থাকতো তাহলে কি আলোর গতিপথের কোনো পরিবর্তন হতো? হতো না, কারণ গ্লাসটার পুরোটাই তখন কি থাকতো? বায়ু। ফাঁকা গ্লাস মানে কি আছে? পুরোটাতেই বায়ু। তার মানে উপরের নিচের মাধ্যম একই, ঠিক আছে? এক্ষেত্রে মাধ্যম দুটো আলাদা হয়ে যাচ্ছে, উপরের মাধ্যম একটা, নিচের মাধ্যম একটা, ঠিক আছে? এবার দুটো মাধ্যম আলাদা হয়ে যাচ্ছে, সেই কারণে রশ্মিটা এইরকম পি ও পথে এসে ডটেড কালো লাইন বরাবর চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মাধ্যমে যেহেতু পরিবর্তন ঘটেছে তাই আলোক রশ্মির যে গতিপথ সেটা বদলে গেছে। সেইটা এক্ষেত্রে দেখো এই দিকে সরে এসছে, সেটা হলো ও কিউ এর দিকে সরে এসছে, ঠিক আছে? এইটা যদি অভিলম্ব হয় তাহলে রশ্মিটা এইরকম যাওয়ার কথা, এদিক থেকে এদিকে সরে এসছে, এটা এইখানে হয়েছে। এটাতে খেয়াল করে দেখো পিও ছিল আপতিত রশ্মি, এটাও তাই এই মাধ্যম থেকে এই মাধ্যমে গেছে। মাধ্যমগুলো কিন্তু এখানে বলা নেই, যেখানে মাধ্যম উল্লেখ করা থাকবে না সেখানে শুধু মাধ্যমই বলা থাকে। আর যদি কোথাও মাধ্যম বলে দেয় তখন জল, বায়ু, বায়ু, জল, জল, কেরোসিন, জল, তেল এরকম বলে দেবে, ঠিক আছে? এক্ষেত্রে দেখো
এটা মাধ্যম 1, এটা হলো মাধ্যম 2। তাহলে এইরকম ভাবে রশ্মিটা আসছে, এসে এইখানে কি হচ্ছে দেখো, ডটেড লাইনটা দিয়ে আমি বোঝাবার চেষ্টা করেছি যে রশ্মিটা যদি একই মাধ্যমে থাকতো এরকম ভাবে বেরিয়ে যেত, কিন্তু যেহেতু মাধ্যমের পরিবর্তন ঘটছে তাই জন্য কি কিসের পরিবর্তন ঘটছে, এর যে গতিপথ সেটারও পরিবর্তন ঘটছে। তার ফলে এখান থেকে দেখো ও কিউ এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে, মানে এই এই যে রেখাটা এই দিকে সরে গেছে, অভিলম্ব থেকে এটা কি হয়েছে, দূরে সরে গেছে। তাহলে এখানে পি কিউ, পি ও হলো আপতিত রশ্মি আর তোমার ও কিউ হলো প্রতিসৃত রশ্মি। যেহেতু প্রতিসরণ ঘটছে তাই এটাকে বলে প্রতিসৃত রশ্মি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে প্রথম ছবিটার ক্ষেত্রে আপতন কোণ কোনটা, অবিলম্বের সাথে আপতিত রশ্মির যে কোণ সেটা হলো আপতন কোণ, আই হলো আপতন কোণ, এক্ষেত্রে আই হলো আপতন কোণ, ঠিক আছে। তারপর প্রতিসরণ কোণ সেটা কোনটা, এইটা হলো প্রতিসরণ কোণ। এরকম ভাবে যেত কিন্তু যায়নি, এইভাবে গেছে, এটা হলো প্রতিসরণ কোণ। এক্ষেত্রে খেয়াল করে দেখো আই কোণটা বড় আর এর থেকে, চোখে দেখেই বুঝতে পারছো এই অ্যাঙ্গেলটা বড় এই অ্যাঙ্গেলের থেকে, তাহলে আইটা হলো বড়, গ্রেটার দ্যান সাইন আর এর থেকে। এবার এই ছবিটায় আসি, দেখো আলো এরকম ভাবে এসে পড়েছে, এটা হলো আপতিত রশ্মি, তাহলে এইটা হলো আই কোণ। এবার এক্ষেত্রে দেখো এইটা হলো আর কোণ, এইটা হলো আর কোণ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে খেয়াল করে দেখো আই কোণটা অনেকটা ছোট আর কোণের থেকে, তাহলে এখানে কি লিখছি, আই কোণ ছোট আর কোণের থেকে, বা এরকমও লিখতে পারো আর কোণ বড় আই কোণের থেকে, ঠিক আছে। গ্রেটার দ্যান লেস দ্যানটা অনেকে ভুলিয়ে যায়, জেনে রাখবে যে এই সাইনটার যে দিকটা খোলা মুখ সেই দিকে বড়টা বসে, যে দিকটা ছোট মানে যে দিকটা সরু সেই দিকে ছোটটা বসে, মানে এইদিকে বসে ছোট সংখ্যাটা, এদিকে বসে বড়টা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আইকনটা কি ছোট, দেখো এক্ষেত্রে আইকনটা আরের থেকে ছোট আর এক্ষেত্রে আইকনটা আরের থেকে বড়, ঠিক আছে। এক্ষেত্রে দেখো রশ্মিটা এইরকম যে যাওয়ার কথা ছিল অভিলম্বের দিকে সরে আসছে, সিওডি হলো অভিলম্ব, এরম ভাবে যাচ্ছিল, যেতে যেতে এরম ভাবে সরে এসছে, তাই তো। এটা যদি অভিলম্ব হয় এরম ভাবে যাচ্ছিল, ও অ্যাঙ্গেলটা এরম কমিয়ে এনেছে, তাহলে এক্ষেত্রে আর ছোট। এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে এই ছবিটার ক্ষেত্রে, মাধ্যম 1 এর থেকে মাধ্যম 2 হলো ঘন, মানে মাধ্যম 2 হলো বেশি ঘন, তাহলে এক্ষেত্রে হলো মাধ্যম 2 এটা হলো বেশি ঘন। ঘন হলে সেক্ষেত্রে অভিলম্বের দিকে রশ্মিটা সরে আসবে। এবার এই ছবির ক্ষেত্রে আসি, দেখো এটা অভিলম্ব, রশ্মি এরকম ভাবে আসছিল, ধরো এই পেন এইটার সাথে এরম ভাবে আসার কথা ছিল, কিন্তু রশ্মিটা এইরকম হয়ে গেছে, তাহলে কোনটা কি হয়েছে, কোনটা বেড়ে গেছে, তার মানে অভিলম্ব থেকে রশ্মিটা কি হয়েছে, দূরে সরে গেছে। এটা তখনই হবে যখন মাধ্যম 2 বা 2 নম্বর মাধ্যমটা লঘু হবে, ঠিক আছে। এক্ষেত্রে 2 নম্বর মাধ্যমটা 1 এর থেকে লঘু, তাহলে এক্ষেত্রে হলো মাধ্যম 2 লঘু। সবসময় লঘু বা ঘন এটা তুলনা হবে কিন্তু মাধ্যম 1 এর সাথে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে মাধ্যম 1 কি ছিল, লঘু, এটা ঘন, এক্ষেত্রে এটা ঘন এটা লঘু, ঠিক আছে। তাহলে প্রতিসরণের ক্ষেত্রে 2 রকম হতে পারে, এই যে প্রতিসৃত রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যেতে পারে, এইটা যদি অভিলম্ব হয় এই ক্ষেত্রে যেমন দূরে এরম হওয়ার কথা ছিল এরম হয়ে গেছে, দূরে সরে গেছে। আবার এখানে দেখো অভিলম্বটা এরম হওয়ার কথা ছিল এরম হয়ে এসছে, মানে অভিলম্বের দিকে সরে এসছে। যখন অভিলম্বের দিকে সরে আসে প্রতিসরণের পরে, তাহলে সেক্ষেত্রে মাধ্যম 2 যেটাতে প্রবেশ করেছে সেটা ঘন, আর যখন অভিলম্ব থেকে এরম হওয়ার কথা ছিল দূরে সরে গেছে সেক্ষেত্রে মাধ্যম 2 হলো লঘু, সেই জন্য এটা দূরে সরে গেছে। এবার আসি যে প্রতিসরণ সংক্রান্ত দুটো হাতে কলমে তোমাদের বইতে আছে সেগুলো বুঝিয়ে দিই। দেখো প্রথমে তোমরা এই পরীক্ষাটা করতে পারো, আমি এটা করেছি এবং তার সাথে যে ছবিগুলো হয়েছে সেগুলো আমি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতেই পাবে। এর জন্য তোমাদের কি লাগবে, একটা কাঁচের গ্লাস লাগবে, একটা কাঁচের গ্লাস নিলে, একটা তোমাদের ব্যবহৃত পেন নিলে, যে পেন তোমরা সবসময় ব্যবহার করো, পেনটাকে এই গ্লাসের মধ্যে রাখলে, পেনটা কিরকম ভাবে রাখলে, ঠিক আছে। এবার এই গ্লাসটাকে জল ভর্তি করলে, ধরো এতটা অংশ তুমি জল ভর্তি করলে, ঠিক আছে। এবার তুমি
পাশ থেকে মানে গ্লাসটাকে সামনে ধরে পাশ থেকে দেখবি, দেখে মনে হবে যে এই যে এইটা এটা এইরকম ভাবে এইরকম গেছে, মানে এখান থেকে এই জিনিসটা এই যেখান থেকে বিভেদ তল জল আর বায়ুর যে বিভেদ তল এখান থেকে দেখে মনে হবে যেন এই যে তোমার পেনটা বেঁকে গেছে, মানে এইরকম থাকবে না, এরকম মনে হবে। দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি, এটা হলো আমি মানে তোমাদের বোঝাবার জন্য এটা বাড়িতে করেছি। এবং দেখো দেখতেই পাচ্ছ এটা একটা স্প্যাচুলা, স্প্যাচুলাটার যে ডান্ডাটা সেটা কিন্তু দেখে মনে হচ্ছে বেশ সরে গেছে, ঠিক আছে। তাহলে এটা কেন হচ্ছে, এখানে যে মাধ্যম আছে সেটা হলো বায়ু, এখানে যে মাধ্যম আছে সেটা হলো জল, ঠিক আছে। এবার জল থেকে যে তুমি যখন এই ভিতরের জিনিসটাকে দেখছো তার মানে রশ্মিটা সেখান থেকে আসছে, মাধ্যম জল থেকে রশ্মিটা আসছে মাধ্যম কিসে, বায়ুতে। এইখানে ধরো তোমার চোখ রয়েছে, ঠিক আছে, ওপরে তোমার চোখ রয়েছে। এবার কি দেখবে যে তাহলে কিরা মনে হবে যে যেহেতু জল থেকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি প্রতিসৃত হচ্ছে, তখন কি হয়ে যায় ওটা একটু আলো অবিলম্ব থেকে দূরে সরে গেছে বলে মনে হয়, সেই জন্য দেখে মনে হবে যে এই পেনটা যেন তোমার বেড়ে গেছে। এবার পেনটা যদি তোমরা তুলে নিয়ে দেখো দেখবে যে কিন্তু পেনটা ব্যাকেনি ঠিক একই রকম আগের মতোই রয়েছে। তাহলে এটা কেন হচ্ছে, যেহেতু আলোক রশ্মিটা জল থেকে বায়ুতে আসছে তার ফলে মাধ্যমের চেঞ্জ, মাধ্যম পরিবর্তিত হচ্ছে, তার ফলে আলোর যে গতিপথ সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে এরকম বাঁকা ধরনের দেখাচ্ছে। একইভাবে আরো একটা পরীক্ষা করতে পারো, একটা বালতি নিতে পারো, একটা বালতি নিলে এই বালতির কি করলে তুমি তলদেশ, বালতির এইখানটা হলো তলদেশ, ঠিক আছে, এই বালতির তলদেশ থেকে বালতির গায়ে একটা এরকম দাগ দিলে আগে, ঠিক আছে। এবার সেই যে দাগ থেকে এইখান থেকে এই দাগ বরাবর একটা লাঠি ধরে একদম তলা অবধি মাপলে, লাঠির দৈর্ঘ্যটা মেপে নিলে, ঠিক আছে। ধরে নিচ্ছি হলো এই লাঠির দৈর্ঘ্য, এটা হলো এল, এল সমান হলো তোমার 35 সেন্টিমিটার, ঠিক আছে, এটা দেখছো। এবার তুমি কি করলে যে জল ভরে দিলে, এই দাগ অবধি কিন্তু জল ভরলে, তারপরে কি দেখবে, দেখে মনে হবে যেন এই বালতির তলদেশটা উঠে এসছে। তার মানে কি বালতির এই যে উচ্চতাটা সেটা কি কমে গেছে, সেটা নয়। এটা কেন হচ্ছে, যেহেতু তুমি ওপর থেকে দেখছো, তোমার চোখ ধরো এখানে আছে, তার মানে আলোক রশ্মি এখান থেকে এখানে আসছে, এটা হলো জল মাধ্যম, ওপরটা হলো বায়ু, তাহলে জল থেকে বায়ুতে আলোক রশ্মি আসছে, মাধ্যম পরিবর্তিত হয়ে যাচ্ছে, তার ফলে আলোক রশ্মির যে গতিপথ সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, তার ফলে এখান থেকে যে আলোক রশ্মি এসে তোমার চোখে এসে পড়ছে, সেই তোমার চোখে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তার ফলে দেখে মনে হচ্ছে যে এই তলদেশটা অনেকটা উঠে এসেছে, আসলে কিন্তু তলদেশটা উঠে আসে না। এখানে দেখো আমি একটা ছবি দিয়ে দিয়েছি, এক্ষেত্রেও দেখো জল ঢালার পরে কিন্তু এই তলদেশটা অনেকটা উপরে উঠে এসেছে বলে মনে হচ্ছে। এবার আসি তোমাদের বইতে প্রতিবিম্ব সংক্রান্ত অনেকগুলো হাতে কলমে আছে, যেগুলো আমি বুঝিয়ে দেবো। এখান থেকেও বেশ কিছু ছোট প্রশ্ন আসে, প্রশ্ন কিরম আসতে পারে সেগুলো আমি বোর্ডে লিখেছি, এবং সেগুলো সংক্রান্ত যে পরীক্ষা হবে সেগুলো আমি মুখে বুঝিয়ে দেবো। প্রথম প্রশ্ন হলো, প্রতিবিম্বের জন্য কি প্রকার তলে আলোক রশ্মির প্রতিফলন ঘটে। যে কোনো চকচকে তল, সেটা আয়না হতে পারে, সেটা স্টিলের কোনো বাসন হতে পারে, সেটা কোনো মানে পুকুরের স্থির জল হতে পারে, এরকম যে কোনো চকচকে মাধ্যমে এই প্রতিফলনের জন্য প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে কি বলবে, যে কোনো চকচকে তল। মোবাইলের স্ক্রিনটাও নিয়েও দেখবে সূর্যের আলোক রশ্মিতে ফেললে কিরম হয়, একটা আলো বা প্রতিবিম্ব একটা দেখা যায়, ঠিক আছে, একটা মানে প্রতিবিম্ব সেটা ঘরের মধ্যে ঘুরে বেড়ায়, সেটা দেখা যায়। তারপর হলো বস্তু থেকে দর্পণ এবং দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক কি। এখানে তোমাদের বইতে একটা হাতে কলমে আছে, সেটা আগে বুঝিয়ে দিই। তোমরা একটা বড় মাপের আয়না নেবে, মানে যে আয়নাটা পুরোটা আর কি, মানে পুরোটা হলে আর কি বুঝতে বেশি সুবিধা হয়। সেই আয়নার একদম সামনে গিয়ে দাঁড়াবে, তারপর এক পা করে পিছোতে থাকবে, খেয়াল করে দেখবে যে ওই প্রতিবিম্ব কিন্তু আস্তে আস্তে করে পিছিয়ে যাচ্ছে। তারপর তুমি আবার এক পা করে এগোতে থাকবে, দেখবে যে প্রতিবিম্ব তোমার দিকে এক পা করে এগিয়ে আসছে। এখান থেকেই বোঝা যায় যে বস্তু থেকে দর্পণ, মানে তুমি এক্ষেত্রে বস্তু, তোমার আয়না হলো তোমার দর্পণ, আর দর্পণ থেকে প্রতিবিম্ব, দর্পণ আর প্রতিবিম্ব এই দুটো মানে দূরত্ব সমান। তুমি আয়নার যত কাছে যাবে প্রতিবিম্ব তোমার কাছে চলে আসবে, এবার তুমি আয়না থেকে যতটা দূরে যাবে প্রতিবিম্ব ততটা আয়না থেকে দূরে সরে যাবে। তাহলে এই দূরত্ব, এই সম্পর্কটা হলো সমান। তাহলে এখানে লিখতে হবে বস্তু থেকে দর্পণের দূরত্ব সমান সমান দর্পণ থেকে প্রতিবিম্ব
প্রতিবিম্বের দূরত্ব। ঠিক আছে, দুটো দূরত্ব সমান। এই পরীক্ষাগুলো তোমরা নিজেরা করতে পারো, তার ফলে কিন্তু জিনিসগুলো আরো বেশি বুঝতে পারবে। তারপর হলো আয়নায় যে গঠিত প্রতিবিম্ব সেটার বৈশিষ্ট্য কিরূপ। ঠিক আছে, আয়নায় যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা হলো পার্শ্ব পরিবর্তন ঘটে কিন্তু সমশীর্ষ হয়। সমশীর্ষ পার্শ্ব পরিবর্তন যুক্ত। বোঝাচ্ছি এটা কিরকম। ঠিক আছে, আয়নার সামনে দাঁড়ালে দেখবে ডান হাতটা ওখানে বাঁ হাত হয়ে যায়, আবার ওদিকের যে বাঁ হাত তুললে তোমার ডান হাত মনে হয়। ঠিক আছে, তাহলে এদের পার্শ্ব পরিবর্তন ঘটে। তোমরা আয়নার সামনে একটা এ লেখাকে আয়নায় ধরবে, দেখবে এ কে আয়নায় কিরম দেখায়, এই দেখায়, কিন্তু বি কে আয়নায় কিরম দেখায়, এই রকম দেখায়। পি কে আয়নায় কিরম দেখাবে, প্রতিবিম্বে এরকম দেখাবে, তাই তো? তার মানে পার্শ্ব পরিবর্তন ঘটে, এই পাশটা এই পাশে চলে যায়, এই পাশটা এই পাশে চলে যায়। খেয়াল করে দেখবে এটা হয়। ঠিক আছে, এবার সেই জন্য কি হয়, তার মানে বৈশিষ্ট্যটা হলো কি, আয়নায় যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা সমশীর্ষ। দেখো খেয়াল করে দেখো, শীর্ষটা সমশীর্ষ, পিটা কিন্তু এই রকম হচ্ছে না। আবার এদিকটা বোঝাচ্ছি, এইটা ধরো পি, পি এর প্রতিবিম্বটা এইরকম হচ্ছে না, কিন্তু মানে ওপরটা নিচে যায় না, নিচটা উপরে যায় না, কিন্তু পার্শ্ব পরিবর্তন ঘটে। বোঝাতে পারলাম? সেই জন্য এটা হয় না। পি কে কিরকম দেখায় আয়নায়, এইরকম। ঠিক আছে, এবার এই জিনিসটা, এই যে বৈশিষ্ট্যটাকে কাজে লাগিয়ে অ্যাম্বুলেন্স গাড়িতে, অ্যাম্বুলেন্স লেখাটা উল্টে লেখা থাকে। উল্টে মানে এরকম তো, উল্টে মানে অ্যাম্বুলেন্স এরকম ভাবে তো ই থেকে শুরু করা হয়, মানে ই, এদিকে সি, এদিকে এন, এরকম ভাবে লেখা হয়। এটা তো এ থাকবে, এল, ইউ, বি, এম, এ, এরকম লেখা থাকে। মানে বুঝতে পারছো, সমশীর্ষ, মাথাটা উপর দিকে, ওর কথা এটা সমশীর্ষ হচ্ছে। ঠিক আছে, এটা উল্টে যাচ্ছে না, এটা ছবিতে এরকমই দেখায়, মানে উপরটা নিচে যায় না, কিন্তু ডান পাশটা বাম পাশে যায়, বাম পাশটা ডান পাশে যায়। সেই জন্য অ্যাম্বুলেন্সের মাথায় এরকম ভাবে অ্যাম্বুলেন্স লেখাটা লেখা থাকে। কেন? কারণ অ্যাম্বুলেন্স গাড়িটার কি এমার্জেন্সির জন্য ব্যবহার করা হয়, রোগীকে সহজে তাড়াতাড়ি যাতে নিয়ে যাওয়া হয় হসপিটালে তার ট্রিটমেন্টের জন্য। সেই সময় কি করা হয়, যাতে ধরো অ্যাম্বুলেন্স পিছনে আছে, কোনো গাড়ির সামনে আছে, সামনের যে গাড়ির যে পাশের যে কাঁচ হয়, গাড়ির যে কাঁচ, মানে যে কাঁচের সাহায্যে পিছনের যে গাড়ি, কি গাড়ি আসছে সেটা দেখতে পায়, সেই কাঁচে প্রতিবিম্ব গঠিত হয় এবং তার ফলে সোজা অ্যাম্বুলেন্স লেখাটা গঠিত হয়। এইটা ধরো মানে এরম লেখা আছে, এটাকে আয়নায় ফেললে কি হয়ে যাবে, এই লেখাটা পুরোটা এরম হয়ে যাবে। তার ফলে ড্রাইভার পড়তে পারবে এবং সেই গাড়িটা সরে গিয়ে পেছনে যে অ্যাম্বুলেন্স আছে তাকে যাওয়ার জায়গা করে দেবে। সেই জন্য অ্যাম্বুলেন্স লেখাটা উল্টে থাকে। বোঝাতে পারলাম? তাহলে ধরো এইখানে পিছনে তোমার অ্যাম্বুলেন্স আছে, সামনে একটা গাড়ি আছে, এই গাড়ির এইখানে একটা কাঁচ থাকে, এই কাঁচে এই যে এই গাড়ির সামনে যে এইখানে সামনে অ্যাম্বুলেন্স লেখাটা উল্টে থাকে, এইরকম ভাবে থাকে। এটা এই দর্পণে এসে কি হয়ে যাবে, সোজা দেখবে। তার ফলে এখানে যে ড্রাইভার তিনি পড়তে পারবেন এবং তিনি রাস্তা ছেড়ে দেবেন, এই অ্যাম্বুলেন্স আগে চলে যাবে। সেই জন্যই অ্যাম্বুলেন্স লেখাটা উল্টে থাকে। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে, তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।